ওকে, এবার তাহলে আমরা দেখব হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য কি। আগুনে বিনষ্ট পণ্য সাধারণত আমাদের আর্থিক বিবরণী ম্যাথগুলোতে সমন্বয় দেওয়া থাকে। তো এই সমন্বয় দেওয়া থাকার কারণে আমরা এই আগুনে বিনষ্ট পণ্যকেও ঠিক একইভাবে দুইটা জায়গায় নিই। তো সেটা আসলে ভিন্ন কথা, কিন্তু আগুনে বিনষ্ট পণ্যকে আমার মনে রাখতে হবে এইটা হচ্ছে এক প্রকার ক্ষতি প্রতিষ্ঠানের জন্য। আগুনে বিনষ্ট পণ্য অ্যাকচুয়ালি জিনিসটা কি, সেটা হচ্ছে আমার কাছে সমাপনী মজুদ পণ্য আছে বা আমার কাছে একটা মজুদ পণ্য আছে, এখানে কোনো কারণে আগুনে পণ্যটা পুরো নষ্ট হয়ে গেছে, সেটাকে আমরা বলি হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য। যেহেতু আমার কাছে একটা সম্পত্তি ছিল, একটা মানে মজুদ পণ্য ছিল, তো সেটা যদি আমার কোনো কারণে আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়, সেটাকে তো বলবো হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য, এবং দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ আমার কাছে একটা ক্ষতি। আগুনে বিনষ্ট পণ্য আসলে আমার সমন্বয় দেওয়া থাকা ওয়ান অফ দ্য টাফেস্ট একটা সমন্বয়। সো এইটা আসলে কিভাবে আমার আর্থিক অবস্থা বিবরণী কিংবা বিশদায় বিবরণীতে আমার প্রভাব ফেলে সেটা আমরা দেখবো। এক নম্বর একটা কন্ডিশন দেখো, আমাকে প্রশ্নে বলা আছে যে সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা, যার মধ্যে 8,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। রেওয়া মিলে ক্রয় দেওয়া ছিল আমার 30,000 টাকা। এটা পড়ো না, এটা আমি পরে বুঝাবো তোমাদেরকে। আগে এখানে দেখি বলছে আমার সমাপনী মজুদ পণ্য আছে 50,000 এবং আমার 8,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য আছে, এবং পণ্য ক্রয় দেওয়া আছে হচ্ছে 30,000। ক্রয়টা কেন দেওয়া আছে তোমাদেরকে বলি। ইউজুয়ালি আগুনে বিনষ্ট পণ্য আমার ক্রয় থেকে মাইনাস হয়। তো যেহেতু আমার ক্রয় থেকে মাইনাস হয়, তার মানে আমার ক্রয়টা জানা লাগবে যে আমার পণ্য ক্রয়টা কত আছে। এখন অনেকে মনে প্রশ্ন, ভাইয়া ক্রয় আমি কখন বাদ দিব? তুমি যখনই বাদ দাও আলটিমেটলি অ্যান্সার সেম। তুমি ক্রয়ের সাথে যদি ক্রয় বাদটা বাদ দাও, ক্রয় ফেরত বাদ দাও, অলিখিত ক্রয় বা ধারে ক্রয় যোগ কইরা যা মন চায় করো, আগুনে বিনষ্ট পণ্য আগে যোগ করলে বিয়োগ করলো যা, পরে বিয়োগ করলো তাই। আমি এটাকে ফার্স্টে কি করতেছি, বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যাচ্ছে। বিকৃত পণ্যের ব্যয় ক্রয় দেওয়া ছিল আমার এখানে 30,000। এই 30,000 টাকা ক্রয় থেকে আমি আগুনে বিনষ্ট পণ্য যে 8,000 টাকা ছিল, সেই 8,000 টাকা বাদ দিচ্ছি, থাকে হচ্ছে 22,000 গেল। আমার এই আগুনে বিনষ্ট পণ্য তোমাদেরকে আমি কি বলছি যে এইটা হচ্ছে এক প্রকার ক্ষতি, যেটা আমার সমাপনী মজুদ থেকে মাইনাস করতে হয়। খুবই কমন সেন্স নেই, অনেকে জিজ্ঞাসা করবে কেন মাইনাস করতে হবে, খুবই কমন সেন্স। সেটা হচ্ছে তোমার কাছে 10 টাকা পণ্য ছিল, সেখান থেকে 2 টাকার পণ্য তোমার চুরি হয়েছে কিংবা 2 টাকা পণ্য নষ্ট হয়েছে বা হারায় গেছে। এমনকি আমি তোমার যদি জিজ্ঞাসা করি, ভাই তোমার কাছে কয় টাকা মজুদ পণ্য আছে, তুমি কি করবে? ভাইয়া 10 টাকা আছে। কমন সেন্স কি তাই বলে? না, তোমার কাছে 10 টাকা ছিল, যেহেতু তোমার কাছে নষ্ট হয়ে গেছে, তুমি তো সেটা মাইনাস দিয়েই বলবা। দ্যাট ইজ ওয়াই আমি সমাপনী মজুদ থেকে এই আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দিই। তো সমাপনী মজুদ ছিল 50,000, সেই 50,000 থেকে এই 8,000 টাকা বাদ দিয়ে 42,000 টাকা দেখাচ্ছি, গেল। একটু পর্যন্ত ম্যাথটা খুবই সিম্পল। এবার প্রশ্ন হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য কি? এক প্রকার ক্ষতি। সো ইউজুয়ালি যখন আমি কোনো ম্যাথ করি বা আমাদের যখন কোনো কোম্পানি যখন এভাবে তৈরি করে, তখন এরা পণ্যের বিপরীতে বীমা করে রাখে। সো যদি আমার কোনো কারণে বীমা কোম্পানি এটা ক্ষতিপূরণ দিয়ে দেয়, যদি বলে যে 8,000 টাকা পণ্য আগুনে নষ্ট হয়েছে, আমি আপনাকে ক্ষতিপূরণ দিব, তাহলে তো ভাই আমার জিনিসটা ক্ষতি না, কারণ সে তোমাকে ক্ষতিপূরণ দিচ্ছেই। আমার টাকার ক্ষতিপূরণটা সে দিচ্ছে, কিন্তু পণ্য তো ঠিকই নষ্ট হচ্ছে। যেহেতু পণ্যটা নষ্ট হচ্ছে, তাই আমি ক্রয় থেকে আর সমাপনী মজুদ থেকে বাদ দিই। যদি সে আমাকে বলে যে আমি আপনাকে ক্ষতিপূরণ দিব, তাহলে সে কি টাকার ক্ষতিপূরণ দিচ্ছে, সে তো পণ্যের ক্ষতিপূরণ দিচ্ছে না, সেই পণ্যের টাকার ক্ষতিপূরণ দিচ্ছে। যদি সে আমাকে বলে যে আমি আপনাকে ক্ষতিপূরণ দিব, তাহলে আমি সেটা ক্ষতি হিসেবে দেখাবো না। যদি বলে সে ক্ষতিপূরণ দিব না, তাহলে আমি টাকা হিসেবে দেখাবো। এইটুক সমন্বয়ে আমাকে কোথাও ক্ষতিপূরণ সম্পর্কে বলা আছে যে আমি ক্ষতিপূরণ দিবে বা দিবে না? কিছু বলা নাই। কিছু বলা না থাকা মানে হচ্ছে বীমা কোম্পানি এখানে সম্পৃক্ত না, কোনো ক্ষতিপূরণ দিবে না। তার মানে আমি 8,000 টাকা পুরোটাই ক্ষতি হিসেবে দেখাবো। তাই অপরিচালন ব্যয়ের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য ক্ষতি আমি 8,000 টাকা দেখাই। আর সমাপনী মজুদ পণ্য আমার কত টাকা ছিল? 42। এই 42,000 টাকা আমি এইখানে গিয়ে দেখাই চলতি সম্পদের সমাপনী মজুদ পণ্য। অনেকেই যে ভুলটা করে আমি দেখছি, ভাইয়া সমাপনী মজুদ পণ্য তোমরা এখানে ঠিকই বাদ দিছো, এখানে ঠিকই বাদ দিয়ে তোমরা 42,000 টাকা লিখছো, কিন্তু আলটিমেটলি চলতি সম্পত্তিকে সমাপনী মজুদ লেখা রাখছো এই 50,000 টাকা, এটাই লেখা রাখছো। এটা তো ভুল। তোমার সমাপনী মজুদ থেকে তুমি বাদ দিয়ে আমি সমাপনী মজুদ অ্যান্সার বের করছি 42। সো যদি বিষয়টা বিবরণীতে আমি সমাপনী মজুদ পণ্য 42,000 টাকায় লিখি, আমার আর্থিক অবস্থা বিবরণীতেও সমাপনী মজুদ 42,000 টাকায় লিখতে হবে। ওকে, আর এইবার তোমরা দ্বিতীয় সমন্বয়টা পড়ো। যদি আমাদেরকে কিছু বলা না থাকে ক্ষতিপূরণ সম্পর্কে, তাহলে তো ভাই কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না, পুরোটাই ক্ষতি, তখন আমরা ক্ষতি হিসেবে দেখাবো অপরিচালন ব্যয়ের মধ্যে।
যদি আমাদেরকে বলা হয়, এখানে প্রশ্নে কি বলছে দেখো, বীমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দিবে না, সে ক্লিয়ারলি বলে দিছে যে কোনো ক্ষতিপূরণ দিবে না, তার মানে আমি এটাকে তখন ক্ষতি হিসেবে দেখাবো, ক্ষতি 8,000 টাকা, শেষ। যদি কিছু না বলা থাকে তার মানেও সে ক্ষতি, আর যদি কিছু বলা থাকে ডিরেক্টলি মুখের উপর বলে দেয় তখন তারপরে তো ক্ষতি আমার। ওকে, 2 নম্বর সমন্বয়টা দেখো, এখানে বলছে সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা, অ্যাজ ইউজুয়াল 8,000 টাকা পণ্য আগুনে বিনষ্ট পণ্য, বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিবে, যা মিলে ক্রয় 30,000। বীমা কোম্পানি যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয় তাহলে কি আমার ক্ষতি হচ্ছে? তাহলে আমি কি ক্ষতি হিসেবে সেটা লিপিবদ্ধ করব না, কারণ সে পুরো ক্ষতিপূরণ দিতে আমাকে রাজি হয়েছে। তাহলে আমি ইউজুয়ালি ক্রয় থেকে বাদ দিব, আগুনে বিনষ্ট পণ্য 8,000, 22,000 টাকা দেখাইছি। সমাপনী মজুদ থেকে 8,000 টাকা বাদ দিয়ে 42,000 টাকা দেখাবো সমাপনী মজুদ পণ্য, এবং এই সেম সমাপনী মজুদ পণ্যটা আমি চলতি সম্পদে দেখাবো। এইবার আমাকে বীমা কোম্পানি কি বলছে, যে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিছে। যেহেতু সম্পূর্ণ ক্ষতিপূরণ দিছে তাই আমরা সেখানে এটা ক্ষতি হিসেবে আর দেখাই নাই। যেহেতু সম্পূর্ণ ক্ষতিপূরণ দিছে তাই আমরা এখানে ক্ষতি হিসেবে আর দেখাই নাই। কিন্তু বীমা কোম্পানি যখন প্রতিশ্রুতি দিবে, কি বলছে, ওয়ার্ডটা ভালো মতো পড়ো, সম্মত হইছে, তার মানে সে ক্ষতিপূরণ ইন ফিউচার দিবে। সে কি ইনস্ট্যান্ট দিছে আমাকে? দেয় নাই, সে ফিউচারে দিবে। তার মানে তার কাছ থেকে ফিউচার আমি টাকা পাবো। যদি তার কাছ থেকে আমি ফিউচারের টাকা পাই তার মানে কি এক প্রকাশে প্রাপ্য হিসাব, তার কাছে ফিউচারের টাকা পাবো। ইট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাসেট ফর মি। দ্যাট ইজ ওয়াই আমি এখানে চলতি সম্পদে বীমা কোম্পানির নিকট প্রাপ্য 8,000 টাকা দেখাচ্ছি। যেহেতু পুরোটা ক্ষতিপূরণ দিচ্ছে তাই আমি পুরো অ্যামাউন্টটাই দেখাইছি। সেই তো আমাকে এখন টাকাটা দেয় নাই, সে সম্মত হয়েছে টাকা দিবে, ফিউচারের টাকা দিবে। তো ফিউচারে তার কাছ থেকে একটা সুবিধা পাবো, এটা আমার কাছে এক প্রকার চলতি সম্পদ, তাই আমি এইটা প্রাপ্যটা চলতি সম্পদে দেখাইছি 8,000 টাকা সম্পূর্ণ। ওকে, এইবার তাহলে আরেকটা সমন্বয় দেখো, 3 নাম্বার বলা হয়েছে সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা, যার মধ্যে 8,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য, বীমা কোম্পানি 3,000 টাকা ক্ষতিপূরণ দিবে। তার মানে আমার ক্ষতিপূরণ হয়েছিল কত? 8,000। এখান থেকে সে 3,000 টাকা ক্ষতিপূরণ দিবে, তার মানে বাকি 5,000 টাকা তো আমার স্টিল ক্ষতি। এটা তো সে ক্ষতিপূরণ দিচ্ছে না, তার মানে স্টিল 5,000 টাকা কি ক্ষতি। তাই আমরা ইউজুয়ালি ক্রয় থেকে 8,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য বাদ দিছি, সমাপনী মজুদ থেকে আমি 8,000 টাকা বাদ দিছি, আগুনে বিনষ্ট পণ্য 42,000। এই 42,000 আমি আবার সমাপনী মজুদ পণ্য দেখাইছি চলতি সম্পদে, গেল এইটুকু পর্যন্ত সব সেম। কিন্তু যেহেতু সে 8,000 টাকা ক্ষতি হয়েছে, সে ক্ষতিপূরণ দিবে 3,000, তাহলে আমার স্টিল 5,000 টাকা ক্ষতি, তাই আমি ক্ষতি হিসেবে 5,000 টাকা দেখাবো, কারণ অপরিচালন ব্যয় আমার ক্ষতিটা আসবে। তো আগুনে নষ্ট হয়েছে 8,000, বীমা কোম্পানি থেকে পাবো হচ্ছে 3,000, কারণ সে 3,000 টাকা ক্ষতিপূরণ দিবে। ক্ষতিপূরণ পাবো না কত? 5,000, তার মানে এখনো 5,000 টাকা ক্ষতি আমার আছে, তাই ক্ষতি হিসেবে কত টাকা দেখাবো? 5,000। আর যে 3,000 টাকা সে দিবে বলছে, এইটা আমার তার কাছ থেকে প্রাপ্য, তো প্রাপ্যটা আমি এখানে 3,000 টাকা চলতি সম্পদের মধ্যে দেখাই দিব। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এবার আমরা কয়েকটা রাফ সমন্বয় হিসাব করি, আমার মনে হয় তখন তোমাদের জন্য জিনিসটা আরো ইজি হয়ে যাবে। দেখো, বলতে সমাপনী মজুদ পণ্যে মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা, ইহার মধ্যে 5,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে, বীমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দিবে না। খুব সেম, এখানে আমাকে ক্রয়ের কথা কোনো বলা হয়নি, তাহলে আমি ক্রয় দেওয়া নাই, তার মানে কি আমার এখানে ক্রয়ের কোনো সম্পৃক্ততা নাই। আমি এখানে সমাপনী মজুদ 50,000 থেকে 5,000 টাকা মাইনাস করে দেখাবো 45,000, আমি ক্ষতি দেখাবো 5,000, আর যেহেতু কোনো ক্ষতিপূরণ দেয় নাই আমার কোনো এখানে হিসাব নাই, প্রাপ্য হিসাবে বা চলতি সম্পদে আমার কোনো হিসাব যাবে না। ওকে, 2 নম্বরে কি বলছে দেখো, সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000, ইহার মধ্যে 5,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিবে। তো সম্পূর্ণ ক্ষতিপূরণ সে দিবে ভালো মানুষ, তাহলে আমি সমাপনী মজুদ থেকে 5,000 বাদ দিব, 45,000 টাকা আমি দেখাবো। সে যেহেতু আমাকে ক্ষতিপূরণ দিচ্ছে, সম্পূর্ণ ক্ষতিপূরণ দিবে, তাহলে আমার এখানে ক্ষতি হিসেবে কি আমি আর দেখাবো? আমি কি আর ক্ষতি হিসেবে দেখাবো 5,000? না, ক্ষতি হিসেবে দেখাবো না, খালি আমার চলতি সম্পদে আমার প্রাপ্য মানে বীমা কোম্পানি থেকে প্রাপ্য 5,000 টাকা আমার তখন দেখাইতে হয়।
ঠিক আছে। সো তোমাকে ইউজুয়ালি এটা দেখানোর রিজন হচ্ছে এরকম সমন্বয় আমাদের দেওয়া থাকবে, কিন্তু তোমাকে তো অবভিয়াসলি ক্রয় দেওয়া থাকবে আমাদের প্রশ্নে, তো তোমাকে তখন অবশ্যই ক্রয় থেকে মাইনাস করতে হবে। যেহেতু আমাদের এখানে ক্রয় দেওয়া নাই, আমি ক্রয় থেকে মাইনাস করি নাই, কিন্তু প্রশ্নে অ্যাকচুয়াল পরীক্ষায় গিয়ে প্রশ্ন তো ক্রয় দেওয়া থাকবে, তখন আমাকে ক্রয় থেকে মাইনাস করতে হবে। 3 নম্বরটা দেখো, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000, 5,000 টাকা ক্ষতি, বিমা কোম্পানি 3,000 টাকা দিবে, তার মানে 2,000 টাকা স্টিল ক্ষতি। তো 50,000 থেকে আমি 5,000 টাকা বাদ দিয়ে 45,000 টাকা দেখাবো। ক্ষতি আমার কত টাকা দেখাবো ভাইয়া বলো তো? ক্ষতি আমাকে এখানে বলছে 3,000 টাকা সম্মত হয়েছে, তাহলে আমার 5,000 টাকা ক্ষতি হয়েছিল, 3,000 টাকা সম্মত হয়েছে, তার মানে 2,000 টাকা স্টিল ক্ষতি, 2,000 টাকা ক্ষতি হিসেবে দেখাবো। আর চলতি সম্পদে ভাইয়া আমরা প্রাপ্য হিসেবে দেখাবো হচ্ছে, বা যে বীমা কোম্পানি থেকে প্রাপ্য ওরা দেখাবো হচ্ছে 3,000। এইভাবে আসলে তোমাদের আসলে প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো ক্লিয়ার হবে। ওকে, 4 নম্বর বলছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা, ইহার মধ্যে 5,000 টাকা আগুনে বিনষ্ট অন্তর্ভুক্ত আছে। ভাই এখানে আগুনে বিনষ্ট অন্তর্ভুক্ত আছে, এখানে কি ক্ষতিপূরণ দিবে না দিবে না এরকম কিছু বলা হয়েছে? যেহেতু ক্ষতিপূরণ দিবে না কিছু বলা হয় নাই, তার মানে আমি ধরে নিব ক্ষতিপূরণ দিবে না, তখন আমি সমাপনী মজুত থেকে 5,000 টাকা বাদ দিব, ক্ষতি হিসেবে দেখাবো 5,000, আর চলতি সম্পদে তো আমি কিছু দেখানোর মতো নাই, সমাপনী মজুতটাই আমি দেখাবো ওই জায়গাটায়। ওকে, 5 নম্বরে বলছে আমাকে, 5 নম্বর বলছে সমাপনী মজুত পণ্য 50,000 টাকা, ইহার মধ্যে 5,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত, বীমা কোম্পানি 60% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। অনেক সময় তোমাকে ডিরেক্ট ফিগারটা বলে দিবে না যে কত টাকা সে সম্মত হয়েছে, সে 60% সম্মত হয়েছে, তাহলে ভাইয়া 5,000-এর তখন আমার 60% বের করতে হবে, তাহলে 5 6 30, 3,000 টাকা সে আমাকে ক্ষতিপূরণ দিবে। তাহলে 3,000 টাকা যদি ক্ষতিপূরণ দেয়, তাহলে আমি ক্ষতি হিসেবে দেখাবো কত? 2,000 টাকা। যেহেতু 5,000 টাকা ক্ষতি, সে 60%, তার মানে সে 3,000 টাকা দিবে, তার মানে আমি ক্ষতি হিসেবে দেখাবো 2,000, সমাপনী মজুত থেকে ফুল 5,000ই বাদ দিব, ক্ষতিপূরণ হিসেবে দেখাবো 3,000 টাকা চলতি সম্পদে, আর ক্ষতি হিসেবে দেখাবো 2,000 টাকা, কারণ সে 3,000 টাকা অলরেডি ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে। তো প্রাপ্য হিসাবে আমার চলতি সম্পদে কত টাকা দেখাবো? 3,000, যেহেতু সে 3,000 টাকা দিবে, আর যেহেতু 2,000 টাকা সে দিবে না, ক্ষতি, তাহলে অপরিচালন ব্যয় ক্ষতি হিসেবে দেখাবো 2,000, শেষ। ওকে, 6 নম্বরটা একটু দেখো তোমরা, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000, 5,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোমাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বলবে, ইট ইজ অ্যাজ সিম্পল যে 50,000 টাকা ক্ষতি, 5,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য, ক্ষতিপূরণের কথা কিছু বলা হয় নাই, তার মানে ক্রয় থেকে বাদ, সমাপনী মজুত থেকে বাদ, ক্ষতি হিসেবে দেখাবো 5,000, শেষ। 7 নম্বরে দেখো, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা, 5,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য আছে, বীমা কোম্পানি 1,500 টাকা ক্ষতিপূরণ দিবে, তার মানে আমি 50,000 থেকে 5,000 টাকা তো শিওর শর্ট বাদ দিব, ক্ষতিপূরণ দেখবা না দেখ, 45,000 টাকা হচ্ছে। এরপর আমার আগুনে বিনষ্ট হয়েছে 5,000 টাকা, 1,500 ক্ষতিপূরণ দিবে, তাহলে আমার ক্ষতি দাঁড়াবে কত? 5,000 থেকে মাইনাস 1,500, তার মানে 3,500 টাকা আমার ক্ষতি। আর চলতি সম্পদে আমার আসবে হচ্ছে 5,000 থেকে 1,500 বাদ, 1,500 টাকা ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্য হিসাব আসবে আমার 1,500 টাকা চলতি সম্পদে, বীমা কোম্পানি হতে প্রাপ্য। 8 নম্বর কি বলছে দেখো, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করেছে 50,000, এছাড়া 5,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য হয়েছে, মানে এক একটা সেম ডিফারেন্ট ওয়ার্ডে বলতেছে। অনেক সময় বলবে যে অন্তর্ভুক্ত আছে, অনেক সময় বলবে যে এছাড়াও আছে, এগুলো ডিফারেন্ট ওয়ার্ড, তোমাকে ওয়ার্ডগুলো দেখানো হইতেছে, এটাও ঠিক সেম নিয়মে আমরা ম্যাথটা করবো। 9 নম্বরটাও ঠিক সেম, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 5,000, 50,000, এরপর আমার এই মূল্যায়ন পরক্ষণেই 5,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য, বীমা কোম্পানি অর্ধেক ক্ষতিপূরণ দিবে, তার মানে 5,000 টাকা অর্ধেক ক্ষতিপূরণ দিবে, তার মানে আমি 50,000 থেকে 5,000 বাদ দিচ্ছি, দ্যাটস ফিক্সড, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা ফিক্সড ভাই, ক্ষতিপূরণ দেখবা না দেখ, এটা ফিক্সড। এরপর ক্ষতি যেহেতু বলছে অর্ধেক ক্ষতিপূরণ দিবে, তার মানে বাকি অর্ধেক ক্ষতি, তার মানে 2,500 টাকা ক্ষতি, 5,000-এর অর্ধেক কত? 2,500 টাকা ক্ষতি। আর চলতি সম্পদে আমরা প্রাপ্য হিসাবে আনবো হচ্ছে, মানে বীমা কোম্পানি হতে প্রাপ্য এই হিসাবে আনবো হচ্ছে 2,500 টাকা। 10 নম্বর ম্যাথে কি বলছে? আচ্ছা, 10 নম্বর ম্যাথটা হচ্ছে মেইন বোঝার জিনিস, মনোযোগ দিয়ে দেখো।
10 নম্বর ম্যাথটাই মেইন, সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা। এই মূল্যায়নের পূর্বে 5,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য রয়েছে, বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিবে। ডাজন্ট ম্যাটার বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেখ বা না দেখ, তোমাকে আপাতত এইটুকু পড়ো। বলছে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000, এই মূল্যায়নের পূর্বে 5,000 টাকার আগুনে বিনষ্ট হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে তোমাকে একটা জিনিস দেখাই, মনে করো সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা, এই 50,000 টাকা মূল্যায়নের পূর্বেই 5,000 টাকা ক্ষতি হয়েছে, ধরো, হ্যাঁ 5,000 টাকা ক্ষতি হয়েছে। তার মানে কি? তুমি সমাপনী মজুদ বের করো নাই, বের করার আগেই 5,000 টাকা ক্ষতি হয়েছে। তার মানে তুমি যখন সমাপনী মজুদটা বের করছো, বের করার আগেই 5,000 টাকা ক্ষতি হয়ে গেছে। তার মানে তোমার আগে ক্ষতি হয়েছে, মনে করো আগে পণ্য ছিল, সমাপনী মজুদ ছিল 55,000, তুমি বের করবা ফাইনাল অ্যান্সার, তার আগেই 5,000 টাকা ক্ষতি হয়েছে। তার মানে তোমার এখান থেকে ক্ষতিটা বাদ দিয়ে সে 50,000 টাকা দেখাইছে। এটাই হচ্ছে মেইন থিম। মূল্যায়নের পূর্বেই যখন ক্ষতি হয়ে যায়, তখন ওই ক্ষতিটা মূল্যায়নের পর ইনক্লুড থাকে। তার মানে আমার যখন 50,000 টাকা বলছে, এটার মধ্যে ক্ষতিটা বাদ দিয়ে সে বলছে। আমাকে যখন বলছে যে মূল্যায়নের পূর্বেই ক্ষতি হয়েছে, তার মানে ভাই ক্ষতিটা ক্যালকুলেশন করেই আমার ফাইনাল অ্যান্সার আসছে হচ্ছে 50,000। এখান থেকে তখন আমি আর সমাপনী মজুদ থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিব না। কেন বাদ দিব না? কারণ ভাইয়া এই যে 50,000 টাকা আমার বের হয়েছে, এইটা বের হয়েছে কখন? এই ক্ষতি হওয়ার পর, এই ক্ষতিটা ক্যালকুলেশন করার পর বের হয়েছে। প্রশ্নটা কি বলছিল? যে এই মূল্যায়নের পূর্বেই 5,000 টাকা ক্ষতি হয়েছে। তার মানে যখন আমি মূল্যায়ন করছি, যখন আমি ক্যালকুলেশন করছি, এর আগেই 5,000 টাকা ক্ষতি হয়েছে। তার মানে ওই ক্ষতিটা ইনক্লুড করে, ওই ক্ষতিটা যোগ বিয়োগ করে আমি সমাপনী মজুদটা বের করছি। সমাপনী মজুদ কত বের করছি? 50,000 টাকা বের করছি। তার মানে এই 50,000 টাকার মধ্যে ওই ক্ষতির ক্যালকুলেশনটা ইনক্লুড। এই ধরনের ম্যাথে আমরা সমাপনী মজুদ থেকে আগুনে বিনষ্ট বাদ দিব না, কারণ অলরেডি সমাপনী মজুদটা বের করা হয়েছে 50,000 টাকা, এখানে এটা অলরেডি এই 5,000 টাকা বাদ দেওয়ার পরই বের করা হয়েছে। সো তখন আমি কি করবো ভাইয়া? তখন আমি এখানে সমাপনী মজুদ হিসেবে দেখাবো কত জানো? 50,000 টাকাই দেখাবো। আর মনে করো ক্ষতি হিসেবে দেখাবো হচ্ছে 5,000। বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিবে। যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয় তখন আর ক্ষতি হিসেবে দেখাবো না, যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেয় তখন আমি ক্ষতি হিসেবে দেখাবো। আর আমরা কি করব? যেহেতু সম্পূর্ণ ক্ষতিপূরণ দিছে, তখন আমি চলতি সম্পদে প্রাপ্য, মানে বীমা কোম্পানি থেকে প্রাপ্য, এটা আনবো 5,000। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পার্থক্যটা কোন জায়গায়? একটা হচ্ছে আমাকে বলা হয়েছে সমাপনী মজুদ মূল্যায়নের পর ক্ষতি হয়েছে, তার মানে সমাপনী মজুদ বের হয়েছে 50,000, এরপর কি আমার ক্ষতি হয়েছে, তখন আমি বাদ দিচ্ছি। কিন্তু এখানে বলছে মূল্যায়নের পূর্বেই ক্ষতি হয়ে গেছে, তার মানে মূল্যায়নের আগেই যখন ক্ষতি হয় তখন ক্ষতিটা ক্যালকুলেশন করেই তো আমার মূল্যায়ন হয়েছে। এখানে তো আমার ক্ষতিটা তখন ইনক্লুড হবে না, কারণ যেটা আগে আমার ক্যালকুলেশন হয়ে গেছে। তাই তখন আমি আর সমাপনী মজুদ থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিচ্ছি না। এটাই হচ্ছে মেইন লুপ হোল আগুনে বিনষ্ট পণ্যের। যে একসময় তোমাকে বলবে দেখো এখানে কি বলছে, অন্তর্ভুক্ত আছে, তার মানে আগুনে বিনষ্ট পণ্য হয়েছে, আমি এটা অন্তর্ভুক্ত করছি, এটা আমি মাইনাস করে দিচ্ছি, শেষ। তো এখানে কি হচ্ছে, ভাইয়া মূল্যায়নের পূর্বেই হয়ে গেছে আগুনে বিনষ্ট পণ্য, তার মানে আমার যে ফাইনাল অ্যান্সারটা বের হয়েছে সেটা আগুনে বিনষ্ট পণ্য ক্যালকুলেশন করেই বের হয়েছে, তখন আমি আর এই ঘ্যানজামটা আনবো না। এই ধরনের ম্যাথে তখন আমি আর বাদ দিব না, এই ক্ষতিটা আমি তখন আর কোনো ক্যালকুলেশনে যাব না। সো এইটাই তোমাদেরকে দেখাইলাম যে আগুনে বিনষ্ট পণ্য অ্যাকচুয়ালি আমাদের কোথায় কোথায় যায়। আগুনে বিনষ্ট পণ্য অ্যাকচুয়ালি আমার ক্রয় থেকে বাদ হয়, সমাপনী মজুদ থেকে বাদ হয়। যদি আমার সম্পূর্ণটা ক্ষতি হয় বা যতটুকু ক্ষতি হবে ততটুকু আমি অপরিচালন ব্যয় দেখাবো, যতটুকু আমার ক্ষতি হবে না বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে ততটুকু আমি চলতি সম্পদে দেখাবো। যদি আমাদেরকে প্রশ্নে বলা হয় যে সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের পূর্বেই ক্ষতি হয়েছে, তার মানে আমার ওই ক্ষতিটা মূল্যায়ন করার পরে আমি সমাপনী মজুদ পণ্যটা পাইছি, তখন আর সমাপনী মজুদ থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিব না। এছাড়া আমার অলওয়েজ সমাপনী মজুদ থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দেই। আগুনে বিনষ্ট পণ্য নিয়ে আমি আশা করি না তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা আছে। সো এইবার তাহলে আসো চলো আমরা দেখি যে বকেয়া আয় ব্যয় থাকলে সেটা আমরা কিভাবে বের করবো।